আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান বিষয়ের ব্যয় বা খরচ সংক্রান্ত যে সমস্ত লেনদেন রয়েছে, এই খরচ সংক্রান্ত লেনদেনের জাবেদা কিভাবে করা যায় তা আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো চলো শুরু করা যাক। তো এই ক্ষেত্রে আমরা যদি প্রথমে এই ব্যয় সংক্রান্ত বা খরচ সংক্রান্ত লেনদেনের জাবেদার নিয়ম লক্ষ্য করি, তাহলে দেখতে পাই জাবেদায় সংশ্লিষ্ট খরচ হিসাব ডেবিট হবে, আর এই খরচটি যদি নগদে পরিশোধ করা হয় তাহলে নগদান হিসাব ক্রেডিট। এই খরচ যদি বাকি থাকে তাহলে প্রদেয় হিসাব ক্রেডিট, বা বকেয়া থাকলে প্রদেয় হিসাব ক্রেডিট বা প্রদেয় খরচ ক্রেডিট। আর এই খরচ যদি চেক মারফত পরিশোধ করা হয় তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। যেমন আমরা যদি লক্ষ্য করি আরও বিস্তারিত দেখতে পাই, ব্যয় বা খরচের ফলে সংশ্লিষ্ট খরচ হিসাব ডেবিট হয়, আর এই খরচটা যদি নগদে পরিশোধ করা হয় তাহলে এই যে নগদান হিসাব ক্রেডিট। যেমন বেতন বাবদ পরিশোধ করা হলো, তাহলে বেতন যেহেতু খরচ, এর জন্য যদি নগদে পরিশোধ করা হয় তাহলে জাবেদা করব বেতন খরচ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর এই বেতন যদি বকেয়া থাকে তাহলে জাবেদা করব বেতন খরচ ডেবিট, প্রদেয় বেতন বা প্রদেয় খরচ ক্রেডিট। অর্থাৎ খরচ যদি বাকি থাকে তাহলে জাবেদা করব ওই খরচের নাম ডেবিট আর প্রদেয় খরচ ক্রেডিট। আর এই খরচ যদি বা ব্যয় যদি চেক মারফত পরিশোধ করা হয় তাহলে জাবেদা করব সংশ্লিষ্ট খরচ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেমন চেক দ্বারা ভাড়া পরিশোধ, তাহলে জাবেদা করব ভাড়া খরচ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো এবার আমরা একটা একটা করে লেনদেনের মাধ্যমে কিছু খরচের উদাহরণ এর সাহায্যে জাবেদা করার চেষ্টা করব। তো এই যে আমরা লক্ষ্য করি প্রথম উদাহরণ, মনে করি 2019 সালের মে 1 তারিখে নগদে পণ্য ক্রয় 30,000 টাকা। তো ক্রয় হচ্ছে একটি খরচ, তাহলে খরচ বৃদ্ধি পেলে ক্রয় হিসাব ডেবিট হবে, আর অপর দিকে এই নগদ টাকা কমে যাবে। সেজন্য আমরা এখানে করব জাবেদায় কী করব, জাবেদার ছক আমরা আঁকতে পারি, জানি। এইখানে লিখব যেহেতু ক্রয় খরচ বৃদ্ধি পেলে ডেবিট, সেজন্য ক্রয় হিসাব ডেবিট, টাকা লিখব এই 30,000, এবং নগদে ক্রয় করা হয়েছে, তো নগদ টাকা কমে গেছে, নগদ টাকা সম্পদ, কমলে ক্রেডিট, সেজন্য নগদান হিসাব ক্রেডিট, টাকা লিখব এই 30,000 টাকা। ব্যাখ্যায় লিখতে পারি নগদে পণ্য ক্রয় করা হলো। পরের লেনদেনটি লক্ষ্য করি, এখানে বলছে নগদে বেতন পরিশোধ করা হলো 10,000 টাকা। আমরা অনেকেই হয়তো পারি, তারপরে লক্ষ্য করি এখানে বেতন কিন্তু খরচ, সেজন্য আমরা জাবেদা কী করব, বেতন খরচ ডেবিট বা বেতন খরচ হিসাব ডেবিট, টাকা লিখব এই 10,000, এবং নগদে যেহেতু পরিশোধ করা হয়েছে নগদ টাকা কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট এই 10,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি লিখতাম বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাও হতো, কিন্তু আধুনিক নিয়মে যত খরচ আছে এই নামের পাশে খরচ কথাটা উল্লেখ করা উত্তম, সেজন্য আমরা লিখেছি বেতন খরচ ডেবিট। ব্যাখ্যায় লিখব নগদে বেতন পরিশোধ করা হলো। পরের লেনদেনটি লক্ষ্য করি, কর্মচারী বাবুকে বেতন বাবদ প্রদান 12,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখানে কিন্তু আমরা বেতন প্রদান করেছি, কাকে প্রদান করেছি, বাবুকে। তাহলে এখানে জাবেদায় কিন্তু বাবু ডেবিট হবে না, বাবুকে যদি প্রদান করেছি কিন্তু বাবু ডেবিট হবে না। তাহলে ডেবিট কী হবে, ডেবিট হবে আমরা কিসের জন্য প্রদান করেছি, বেতনের জন্য, সেজন্য বেতন হিসাব ডেবিট হবে। যেমন লক্ষ্য করি
এখানে তাহলে কী জাবেদা করব, এখানেও বেতন খরচ হিসাব ডেবিট করব এই 12,000 টাকা, এবং যেহেতু প্রদান করা হয়েছে তাই নগদান হিসাব ক্রেডিট করব এই 12,000 টাকা। ব্যাখ্যায় অবশ্য আমরা লিখে দিব কর্মচারী বাবুকে বেতন বাবদ প্রদান। অর্থাৎ একটি বিষয় আবারও বলছি, সেটি হচ্ছে যদি আমাদের খরচের সাথে কারো কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির নাম উল্লেখ থাকে তাহলে ওই খরচের নামটা ডেবিট করব। যেমন বেতন পরিশোধ করেছে কাকে, কর্মচারী বাবুকে, বাবুর নাম জাবেদার মধ্যে লিখব না, জাবেদায় লিখব বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তবে ব্যাখ্যায় এই নামটা লিখে দিব। পরের লেনদেনটি লক্ষ্য করি, এখানে বলছে নগদে অফিস ভাড়া পরিশোধ। এটাও তোমরা হয়তো বা পারবে, সহজ লেনদেন। লক্ষ্য করি জাবেদার ছক আমরা অঙ্কন করে এখানে কিন্তু অফিস ভাড়া ডেবিট বা ভাড়া খরচ ডেবিট করতে পারি, কারণ এটি খরচ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। সেজন্য আমরা জাবেদা করব ভাড়া খরচ হিসাব ডেবিট, টাকা লিখব 5,000 টাকা, এবং নগদে যেহেতু পরিশোধ করা হয়েছে নগদান হিসাব ক্রেডিট, টাকা লিখব এই 5,000 টাকা। ব্যাখ্যা লিখব নগদে অফিস ভাড়া পরিশোধ। পরের লেনদেনটি লক্ষ্য করি, মজুরি প্রদান করা হলো। তো মজুরি যেহেতু খরচ, সেজন্য আমরা জাবেদায় কী করব, জাবেদায় করব মজুরি হিসাব ডেবিট, টাকা লিখব 1,000 টাকা, এবং প্রদান করা হলে তো নগদ টাকা কমবে, তাই না? সেজন্য নগদান হিসাব ক্রেডিট করব, টাকা লিখব এই 1,000 টাকা। ব্যাখ্যায় লিখব নগদে মজুরি পরিশোধ করা হলো। পরের লেনদেনটি লক্ষ্য করি, মণিহারি ক্রয় করা হলো। তো মণিহারি এইখানে খরচ হিসেবে গণ্য হবে, সেজন্য আমরা জাবেদা করব মণিহারি খরচ হিসাব ডেবিট, টাকা লিখব 500, এবং মণিহারি এখানে নগদে কি বাকিতে বলা নাই, কোনো খরচ সংগঠিত হলে সেক্ষেত্রে যদি বাকিতে নগদে বলা না থাকে তাহলে নগদে হিসাবভুক্ত হবে। সেজন্য মণিহারি নগদে ক্রয় মনে করে জাবেদা হবে নগদান হিসাব ক্রেডিট, টাকা লিখব এই 500 টাকা। ব্যাখ্যা লিখব নগদে মণিহারি ক্রয় করা হলো। পরের লেনদেনটি লক্ষ্য করি, কাগজ, কালি, কার্বন, আলপিন ইত্যাদি ক্রয় করা হলে এগুলি মণিহারির অন্তর্ভুক্ত। তাহলে আমরা কিন্তু জাবেদা করার সময় কাগজ, কালি, আলপিন, কার্বন এইগুলি জাবেদা করব না, জাবেদা লিখব মণিহারি। কারণ কাগজ ক্রয়, কালি ক্রয়, আলপিন ক্রয়, সুতা, স্ট্যাপলার পিন, এই সমস্ত ছোটোখাটো দ্রব্য সামগ্রীকে মণিহারি হিসাবে আখ্যায়িত করা হয়। সেজন্য আমরা এর জন্য জাবেদা করব মণিহারি হিসাব ডেবিট এই 500 টাকা, এবং এটা নগদে মনে করতে হবে, কেননা বাকিতে উল্লেখ নাই, তাহলে খরচের সময় যদি বাকিতে কি নগদে উল্লেখ না থাকে তাহলে নগদে মনে করতে হবে। সেজন্য নগদান হিসাব ক্রেডিট, টাকা লিখব এই 500 টাকা। ব্যাখ্যায় লিখব কাগজ, কালি, কার্বন ক্রয় করা হলো। ব্যাখ্যায় আমরা এখানে যা ছিল সেগুলো লিখে দিব। পরের লেনদেনটি লক্ষ্য করি, বিজ্ঞাপন খরচ প্রদান 2,000 টাকা। তো বিজ্ঞাপন খরচ যেহেতু খরচ, সেজন্য বিজ্ঞাপন খরচ ডেবিট হবে, আর প্রদান করলে তো নগদান ক্রেডিট। সেজন্য জাবেদায় কী করব, বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, টাকা লিখব 2,000 টাকা, এবং নগদান হিসাব ক্রেডিট, টাকা লিখব এই 2,000 টাকা। ব্যাখ্যা লিখব নগদে বিজ্ঞাপন খরচ পরিশোধ করা হলো। পরের লেনদেনটি লক্ষ্য করি,
বিমা সালামি বাবদ প্রদান। তো বিমা সালামি হচ্ছে সাধারণত আমরা ব্যবসায়িক বিভিন্ন কারণে বিমা করে থাকি, সেই সমস্ত বিমার যে কিস্তি পরিশোধ করা হয় এগুলিকে বলা হয় বিমা সেলামি। তো বিমা সেলামি খরচ, সেজন্য আমরা খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাই জাবেদা করব বিমা খরচ হিসাব ডেবিট, টাকা লিখবে 1000 এবং নগদে পরিশোধ করা হয়েছে, নগদে নগদান হিসাব ক্রেডিট, টাকা লিখব 1000। ব্যাখ্যায় লিখব নগদে বিমা সেলামি পরিশোধ করা হলো। পরের লেনদেনটি লক্ষ্য করি। এখানে কি বলেছে? মেরামত খরচ পরিশোধ করা হলো 1000 টাকা। তো মেরামত খরচ তো খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, সেজন্য আমরা জাবেদাই করব মেরামত খরচ ডেবিট 1000 টাকা এবং পরিশোধ যেহেতু করা হয়েছে তার নগদ টাকা কমে গেছে, সেজন্য নগদান হিসাব ক্রেডিট, টাকা লিখব 1000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে বিষয়গুলো দেখাচ্ছি সবগুলি সাধারণত নগদে এখানে হিসাবভুক্ত হচ্ছে, কিন্তু যদি বলা থাকতো চেক মারফত মেরামত খরচ প্রদান, চেকের মাধ্যমে প্রদান, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে নগদানের পরিবর্তে ক্রেডিট দিকে ব্যাংক হিসাব হতো। ব্যাখ্যা লিখব নগদে মেরামত খরচ পরিশোধ করা হলো। পরের লেনদেনটি লক্ষ্য করি। ক্রয় পরিবহন বাবদ প্রদান 500 টাকা। তো ক্রয় পরিবহন যেহেতু খরচ, সেজন্য আমরা জাবেদা করব ক্রয় পরিবহন হিসাব ডেবিট, এই 500 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট, কেননা প্রদান করা হলেই তো নগদ টাকা কমে, নগদ টাকা সম্পদ, কমে গেলে ক্রেডিট। টাকার ঘরে লিখব 500 টাকা। ব্যাখ্যায় লিখব ক্রয় পরিবহন বাবদ প্রদান করা হলো। পরের লেনদেনটি লক্ষ্য করি। এইখানে বলেছে আন্তঃপরিবহন বাবদ প্রদান 500 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আন্তঃপরিবহন আর ক্রয় পরিবহন এক কথা। আবারও বলি, আন্তঃপরিবহন এবং ক্রয় পরিবহন এই দুইটা একই জাতীয় লেনদেন, ভিন্ন নামে এখানে আমি উপস্থাপন করেছি। সেজন্য আমরা জাবেদা করব আন্তঃপরিবহন ডেবিট 500 টাকা এবং প্রদান যেহেতু করা হয়েছে তাই নগদান হিসাব ক্রেডিট এই 500 টাকা। ব্যাখ্যা লিখব আন্তঃপরিবহন বাবদ প্রদান করা হলো। পরের লেনদেনটি লক্ষ্য করি। কি বলেছে? বিক্রয় পরিবহন পরিশোধ করা হলো। তো বিক্রয় পরিবহনও খরচ, আন্তঃপরিবহনও খরচ, আবার ক্রয় পরিবহনও খরচ, কিন্তু বিক্রয় পরিবহনটা পরিচালন ব্যয়ের মধ্যে পড়ে। তো যাই হোক, বিক্রয় পরিবহন যেহেতু খরচ, সেজন্য খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাই জাবেদা করব বিক্রয় পরিবহন ডেবিট, টাকা লিখব এই 1000 টাকা এবং পরিশোধ করা হয়েছে, তাহলে নিশ্চয়ই নগদে পরিশোধ করা হয়েছে এখানে, সেজন্য নগদান হিসেব ক্রেডিট এই 1000 টাকা। ব্যাখ্যা লিখব বিক্রয় পরিবহন পরিশোধ করা হলো। পরের লেনদেনটি লক্ষ্য করি। বহি পরিবহন পরিশোধ করা হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিক্রয় পরিবহন আর বহি পরিবহন এক কথা। আমি আবারও বলছি, বিক্রয় পরিবহন এবং বহি পরিবহন একই বিষয়। তো এখানেও আমরা এই বহি পরিবহন যেহেতু খরচ, সেজন্য জাবেদা করতে পারি বহি পরিবহন ডেবিট বা বিক্রয় পরিবহন ডেবিট এই 1000 টাকা এবং পরিশোধ করা হলে নগদ টাকা কমে, তাই নগদান হিসাব ক্রেডিট এই 1000 টাকা।
ব্যাখ্যায় লিখব বহি পরিবহন পরিশোধ করা হলো। পরের লেনদেনটি লক্ষ্য করি, টেলিফোন বিল প্রদান করা হলো 1500 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টেলিফোন খরচ, মোবাইল খরচ, ফ্যাক্স, ইমেল, এই জাতীয় যে সমস্ত খরচ হয়, এই সমস্ত খরচগুলিকে বলা হয় ডাক ও তার হিসাব। ডাক ও তার হিসাব লক্ষ্য করি। তাহলে টেলিফোন বিল প্রদান করা হলো, এর জন্য আমরা কী জাবেদা করব? টেলিফোন বিল ডেবিট করব না, ডেবিট করব ডাক ও তার খরচ হিসাব ডেবিট এই 1500 টাকা। আর যেহেতু প্রদান করা হয়েছে নগদান হিসাব ক্রেডিট 1500 টাকা। বিষয়টি আমি আবারও বলছি, সেটি হচ্ছে এই টেলিফোন বিল, মোবাইল বিল, তারপর হচ্ছে কি যে ফ্যাক্স বাবদ ব্যয়, ইমেল বাবদ প্রদান, এই জাতীয় খরচকে খাম ক্রয়, ডাক টিকিট ক্রয়, এই জাতীয় খরচাবলীকে ডাক ও তার খরচ হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। যেমন খাম ক্রয় করা হলো, তাহলে আমরা কিন্তু খাম হিসাব ডেবিট করব না, আমরা করব ডাক ও তার হিসাব ডেবিট। বিষয়টি মনে রাখব। ব্যাখ্যা লিখব টেলিফোন বিল প্রদান করা হলো। পরের লেনদেনটি লক্ষ্য করি, এই যে লক্ষ্য করি ইমেল, ফ্যাক্স ও মোবাইল বিল বাবদ প্রদান। তাহলে এটার জন্য কী জাবেদা হবে? তোমরা এখন নিশ্চয় পারবে। তারপরেও আমি বলছি, লক্ষ্য করি এটার জন্য জাবেদা হবে ডাক ও তার খরচ হিসেব ডেবিট এই 1000 টাকা, এবং প্রদান যেহেতু বলেছে নগদ টাকা কমে গেছে, তাই নগদান হিসাব ক্রেডিট এই 1000 টাকা। ব্যাখ্যা লিখব ইমেল, ফ্যাক্স বাবদ প্রদান করা হলো। পরের লেনদেনটি লক্ষ্য করি, কি বলেছে? কুরিয়ার বিল প্রদান। তো কুরিয়ার বিল প্রদান, এটার জন্য কি জাবেদা হবে? এটাও কিন্তু ডাক ও তার খরচের মধ্যে পড়বে, কারণ একটা জিনিস আমি কুরিয়ার করার জন্য যদি খরচ করি তাহলে সেটি ডাক ও তারের মধ্যে পড়ে। সেজন্য আমরা জাবেদা করব ডাক ও তার খরচ হিসাব ডেবিট এই 300 টাকা, এবং নগদান হিসাব ক্রেডিট এই 300 টাকা। ব্যাখ্যা লিখব কুরিয়ার বিল পরিশোধ করা হলো। মনে করি আমি এক জায়গায় একটি চিঠি পাঠাবো, অফিসিয়াল চিঠি। তাহলে তার জন্য আমি যদি কুরিয়ারের মাধ্যমে পাঠাই, তাহলে সেই কুরিয়ারের যে বিলটা হবে, সেই বিলটাই হচ্ছে ডাক ও তার খরচ হিসাব। পরের লেনদেনটি লক্ষ্য করি, ভূস্বামী জনাব আসলামকে ভাড়া প্রদান 10,000 টাকা। এটার অর্থ হচ্ছে ভূস্বামী বলতে বোঝায় বাড়ির মালিক, ভূমির মালিক। মানে কি, যে জমিতে বাড়িটা বিল্ডিংটা আছে সেই জমির মালিকই তো ওই বিল্ডিংয়ের মালিক, তাই না? সেজন্য বলা হচ্ছে ভূস্বামী আসলামকে ভাড়া প্রদান। তো এই ক্ষেত্রে আমাদের জাবেদা ভাড়া প্রদান যেটা, এটা নিয়ে জাবেদা করব। আসলামকে যে আমরা ভাড়া প্রদান করেছি, জনাব আসলামকে, তো এই জাবেদায় জনাব আসলামের নাম আমরা লিখব না, ব্যাখ্যায় লিখব। সেজন্য আমরা জানি নামের সাথে যদি খরচ উল্লেখ থাকে, যেমন ভাড়া প্রদান করা হয়েছে কাকে? জনাব আসলামকে, তাহলে আমরা ভাড়া হিসাব ডেবিট করব। কিসের জন্য আমরা টাকা প্রদান করেছি? ভাড়ার জন্য। সেজন্য আসল বিষয় হচ্ছে ভাড়া, মেন যে হিসাবের বিষয় সেটি কিন্তু ভাড়া। সেজন্য আমরা জাবেদা করব ভাড়া খরচ হিসাব ডেবিট এই 10,000 টাকা, এবং যেহেতু প্রদান করা হয়েছে তো নগদ টাকা কমে গেছে, সেজন্য নগদান হিসাব ক্রেডিট এই 10,000 টাকা। ব্যাখ্যায় এই কথাটা লিখব যে নগদে ভাড়া পরিশোধ করা হলো। তবে আমরা যদি ব্যাখ্যায় আরও ভালো করে লিখতে পারি, তাহলে আমরা এখানে লিখতে পারতাম ভূস্বামী জনাব আসলামকে ভাড়া পরিশোধ, এটি লিখলেও হতো ব্যাখ্যায়। পরের লেনদেনটি লক্ষ্য করি, এইখানে বলেছে কমিশন বাবদ প্রদান করা হলো 1000 টাকা। তো কমিশনটা হচ্ছে খরচ, কমিশন যেহেতু খরচ, সেজন্য আমরা জাবেদা করব কমিশন খরচ হিসাব ডেবিট এই 1000 টাকা,
এবং প্রদান করা হলেই তো নগদ টাকা কমে, তাই না? তাই নগদান হিসাব ক্রেডিট এই 1000 টাকা। আর ব্যাখ্যায় লিখব নগদে কমিশন পরিশোধ করা হলো। এখন যদি চেক মারফত কমিশন প্রদান করি আমরা, তাহলে জাবেদা করব কমিশন খরচ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। পরের লেনদেনটি লক্ষ্য করি। চা, বিস্কুট, কোকাকোলা ক্রয় করে অফিসে আপ্যায়ন করা হলো 500 টাকা। এখানে একটি বিষয়, অফিসের ব্যবসায় সংক্রান্ত যে সমস্ত চা, বিস্কিট, কোকাকোলা এই জাতীয় যে সমস্ত আপ্যায়ন খরচ হয়, সেইগুলিকে আমরা আপ্যায়ন খরচ হিসেবে ডেবিট করব। যেমন লক্ষ্য করি, এইগুলির জন্য আমরা জাবেদা করব আপ্যায়ন খরচ ডেবিট 500 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট। কেননা এখানে বলা হয়েছে এগুলি ক্রয় করা হয়েছে, সেজন্য নগদ টাকা কমে গেছে, এই 500 টাকা নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা কিন্তু এখানে চা, বিস্কুট, কোকাকোলা জাবেদার মধ্যে লিখি নাই, জাবেদায় লিখব এইগুলির জন্য আপ্যায়ন খরচ ডেবিট করব। ব্যাখ্যায় লিখব নগদে আপ্যায়ন খরচ পরিশোধ করা হলো। পরের লেনদেনটি লক্ষ্য করি। এখানে বলেছে নগদে অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো, তাই না? তো এই ক্ষেত্রে অফিস সাপ্লাইজ বৃদ্ধি পাবে, সেজন্য আমরা জাবেদা করব অফিস সাপ্লাইজ হিসাব ডেবিট 1000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট এই 1000 টাকা। ব্যাখ্যা লিখব নগদে অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেকের মনে হতে পারে অফিস সাপ্লাইজ বিষয়টা কি? অফিস সাপ্লাইজ অনেকটা মণিহারির মতো, এটাকে অফিস সম্ভার হিসাবেও আখ্যায়িত করা হয়ে থাকে। যেমন অফিসের জন্য স্টেপলার ক্রয়, পাঞ্চিং মেশিন ক্রয়, অফিসের জন্য ক্যালকুলেটর ক্রয়, এই জাতীয় যে সমস্ত ছোটোখাটো অফিসের জন্য দ্রব্য সামগ্রী ব্যবহার করা হয়, এগুলির সমষ্টিকে বলা হয় অফিস সাপ্লাইজ। তো অফিস সাপ্লাইজ সাধারণত সম্পদ, সেজন্য অফিস সাপ্লাইজ বৃদ্ধি পেলে ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মে 22 তারিখের লেনদেনটা পড়ি। গ্যাস, বিদ্যুৎ ও পানি বিল পরিশোধ করা হলো 3000 টাকা। তো গ্যাস, বিদ্যুৎ, পানি বিল এইগুলিকে সাধারণত উপযোগ খরচ হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে, সেজন্য আমরা যখন জাবেদা করব তখন আমরা গ্যাস, বিদ্যুৎ, পানি এইগুলি লিখব না, লিখব উপযোগ খরচ ডেবিট এই 3000 টাকা এবং পরিশোধ করা হলে কি হবে? নগদান হিসাব ক্রেডিট এই 3000 টাকা। ব্যাখ্যায় লিখব এই গ্যাস, বিদ্যুৎ, পানি বিল পরিশোধ করা হলো। অর্থাৎ আমি যদি বিদ্যুৎ ও পানি অফিসের জন্য যে ব্যবহার করি, এই খরচগুলিকে সমষ্টিকে বলা হয় উপযোগ খরচ। পরের লেনদেনটি লক্ষ্য করি। মূলধনের উপর সুদ ধার্য করা হলো 2000 টাকা। মূলধনের উপর সুদ ধার্য করা হয়েছে, এখানে কিন্তু মূলধনের সুদ পরিশোধ করা হয়েছে এটা বলা নাই, সেজন্য এটা কিন্তু নগদান হিসাব ক্রেডিট করব না। তাহলে আমরা জাবেদা কি করব? লক্ষ্য করি, মূলধনের সুদ হচ্ছে খরচ, মূলধনের সুদ কিন্তু ব্যয়, সেজন্য আমরা জাবেদা করব মূলধনের সুদ ডেবিট এই 2000 টাকা। কেননা মূলধনের সুদ খরচ, খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় এবং এই মূলধনের সুদটা মূলধনের সাথে যোগ হবে। কার সাথে যোগ হবে? মূলধনের সাথে যোগ হবে। যেহেতু মূলধনের সাথে যোগ হবে, মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট, সেজন্য মূলধন হিসেব ক্রেডিট করব এই 2000 টাকা। ব্যাখ্যায় লিখব মূলধনের উপর সুদ ধার্য করা হলো। আবারও বলি বিষয়টা, মূলধনের সুদ খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, সেজন্য মূলধনের সুদ হিসাব ডেবিট। আর এই মূলধনের সুদটা মূলধনের সাথে যোগ হয়, তো মূলধনের সাথে যেহেতু যোগ হয়, মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট, সেজন্য মূলধন হিসাব ক্রেডিট। পরের লেনদেনটি লক্ষ্য করি। ঋণের উপর সুদ ধার্য করা হলো 2000 টাকা। তো ঋণের যদি সুদ ধার্য করা হয়, তাহলে
আমাদের ঋণের সুদ খরচ বৃদ্ধি পাবে। সেজন্য আমরা জাবেদা করব ঋণের সুদ হিসাব ডেবিট বা সুদ খরচ হিসাব ডেবিট এই 2000 টাকা। কেননা ঋণের সুদ খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়। আর নগদান হিসাবে ঋণ হিসাব ক্রেডিট। এখানে তো ঋণের সুদ পরিশোধ করি নাই, ধার্য করা হয়েছে। তাহলে ঋণের সুদ ধার্য করার ফলে ঋণ হিসাব বৃদ্ধি পাবে। ঋণ হিসাব বৃদ্ধি পেলে ক্রেডিট, কারণ ঋণ হিসাব দায়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। সেজন্য জাবেদা করব ঋণ হিসাব ক্রেডিট এই 2000 টাকা। ব্যাখ্যা লিখব ঋণের উপর সুদ ধার্য করা হয়েছে। পরের লেনদেনটি পড়ি। ঋণের সুদ বাবদ পরিশোধ। এখানে বলেছে ঋণের সুদ পরিশোধ করা হয়েছে। তো ঋণের সুদ যেহেতু খরচ, সেজন্য জাবেদা করব ঋণের সুদ ডেবিট এই 1000 টাকা, এবং পরিশোধ করা হলে নগদান ক্রেডিট, তাই জাবেদা করব এখানে নগদান হিসাব ক্রেডিট এই 1000 টাকা। ব্যাখ্যায় লিখব ঋণের সুদ বাবদ পরিশোধ করা হলো 1000 টাকা। এখানে বলেছে খুচরা ক্যাশিয়ারকে প্রদান, অর্থাৎ আমাদের যে খুচরা নগদান বই সংরক্ষণ করে তাকে বলা হয় খুচরা ক্যাশিয়ার। তো সেই খুচরা ক্যাশিয়ারকে যদি আমরা প্রদান করি তাহলে নগদে প্রদান মনে করে জাবেদা হবে খুচরা নগদান হিসাব ডেবিট এই 2000 টাকা, এবং নগদে যেহেতু প্রদান করা হয়েছে নগদান হিসাব ক্রেডিট এই 2000 টাকা। তোমাদের মনে হতে পারে খুচরা নগদান হিসাবে এটি আবার কি? আমরা যখন নগদান বই করব তখন নগদান বইয়ের একটা খুচরা নগদান বই নামে একটা হিসেব আছে, যেটির জন্য যদি টাকা প্রদান করা হয় তার জন্য খুচরা নগদান হিসাব ডেবিট হয়। ব্যাখ্যা লিখব খুচরা ক্যাশিয়ারকে প্রদান করা হলো বা অগ্রিম প্রদান, কেননা আমরা অগ্রিম প্রদান করলে অগ্রদত্ত পদ্ধতি হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। পরের লেনদেনটি লক্ষ্য করি, খুচরা ক্যাশিয়ারকে চেক প্রদান। তো এটার জন্য কি জাবেদা হবে? সেই পূর্বের মতো খুচরা নগদান হিসাব ডেবিট হবে 2000 টাকা, আর যেহেতু চেক বলেছে তো ব্যাংক হিসাব ক্রেডিট হবে এই 2000 টাকা। ব্যাখ্যা লিখব খুচরা ক্যাশিয়ারকে চেকে প্রদান। পরের লেনদেনটি লক্ষ্য করি, অফিস কর্মচারীর বেতন প্রদান বাবদ এত টাকা বকেয়া রয়েছে। এই যে অফিস কর্মচারীর বেতন 10,000 টাকা বকেয়া রয়েছে, আমি লাল কালি দিয়ে রেখেছি। তো যদি বকেয়া থাকে তার অর্থ হচ্ছে আমরা এখন টাকা পরিশোধ করিনি, বাকি আছে। সেক্ষেত্রে আমরা জাবেদা কী করব? বেতন খরচ হিসাব ডেবিট করব, কারণ বেতন খরচ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এই 10,000 টাকা, এবং বকেয়া বেতন বা প্রদেয় বেতন ক্রেডিট করব, প্রদেয় বেতন ক্রেডিট করব বা বকেয়া বেতন ক্রেডিট করব এই 10,000 টাকা। এখন যদি ভাড়া বকেয়া থাকে তাহলে কি করব? ভাড়া খরচ ডেবিট, প্রদেয় ভাড়া ক্রেডিট। বিজ্ঞাপন খরচ বকেয়া আছে, জাবেদা করব বিজ্ঞাপন খরচ ডেবিট, প্রদেয় বিজ্ঞাপন ক্রেডিট। অর্থাৎ কোনো খরচ যদি বকেয়া থাকে তাহলে জাবেদা করব ওই খরচের নাম ডেবিট আর প্রদেয় খরচ ক্রেডিট। ব্যাখ্যা লিখব বেতন বাবদ বকেয়া রয়েছে বা প্রদেয় রয়েছে, এ কথাও লিখতে পারি। পরের লেনদেনটি লক্ষ্য করি, বিমা সেলামি বাবদ অগ্রিম পরিশোধ করা হয়েছে। এখন অগ্রিম বিমা সেলামিটা কিন্তু সম্পদ হিসেবে গণ্য হয়, সেজন্য আমরা জাবেদা করব জাবেদায় অগ্রিম বিমা সেলামি ডেবিট, কারণ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় 2000 টাকা, এবং প্রদান করা হয়েছে তাই নগদান হিসাব ক্রেডিট এই 2000 টাকা। ব্যাখ্যায় লিখব বিমা সেলামি বাবদ অগ্রিম প্রদান। তো এখন যদি বেতন অগ্রিম প্রদান করা হয় তাহলে জাবেদা করব অগ্রিম বেতন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি ভাড়া অগ্রিম প্রদান করা হয় তাহলে জাবেদা করব অগ্রিম ভাড়া ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি মজুরি অগ্রিম প্রদান করা হয় তাহলে জাবেদা করব অগ্রিম মজুরি ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ অগ্রিম যদি থাকে তাহলে অগ্রিম ব্যয় সম্পদ হিসেবে গণ্য হবে, তার ডেবিট দিকে লিখব। আর যেহেতু প্রদান করা হয়েছে তাই নগদান হিসাব ক্রেডিট, কারণ প্রদান করার ফলে নগদ টাকা কমে যায়।
পরের লেনদেনটি লক্ষ্য করি। আসবাবপত্রের উপর অবচয় 1000 টাকা, অর্থাৎ আসবাবপত্রের উপর 1000 টাকা অবচয় ধার্য করা হয়েছে। এর জন্য জাবেদা করব অবচয় খরচ হিসাব ডেবিট 1000 টাকা। আর কি হবে? নগদান হিসাব ক্রেডিট? না, নগদান হিসাব ক্রেডিট হবে না। অবচয় একটি অনগদ লেনদেন। এখন অবচয় ধার্যের ফলে আসবাবপত্রের মূল্য কমে যাবে, তাই না? তো তাহলে আমরা এই অবচয় এর পরিমাণ দ্বারা একটা অবচয় সঞ্চিত হিসাব তৈরি করব। সেজন্য জাবেদা করব পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। আসবাবপত্র কথাটা লিখে রাখতে পারি পাশে। পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র ক্রেডিট 1000 টাকা। ব্যাখ্যা লিখব আসবাবপত্রের উপর অবচয় ধার্য। এখন যদি বলা হয় যন্ত্রপাতির উপর অবচয় ধার্য করা হয়েছে, তখন জাবেদা করব অবচয় খরচ ডেবিট পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি ক্রেডিট। যদি বলা হয় যে এই মেশিনের উপর অবচয় ধার্য করা হয়েছে, তাহলে জাবেদা করব অবচয় খরচ ডেবিট পুঞ্জীভূত অবচয় মেশিন ক্রেডিট। যদি বলা হয় অফিস সরঞ্জামের উপর অবচয় ধার্য করা হয়েছে, তখন জাবেদা করব অবচয় খরচ ডেবিট পুঞ্জীভূত অবচয় অফিস সরঞ্জাম ক্রেডিট। তাহলে বিষয়টি হচ্ছে অবচয়ের জাবেদা মূলত একটাই, সেটি হচ্ছে অবচয় খরচ ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। কিন্তু যার অবচয় ধরব তার নামটা এখানে লিখে রাখবো পুঞ্জীভূত অবচয়ের পাশে। তো এবার আসি পরের লেনদেনটি লক্ষ্য করি। এইখানে বলেছে সুনামের অবলোপন 20,000 টাকা। তো সুনামের অবলোপন বলতে বোঝায় সুনামের অবচয়। এখন তোমাদের মনে হতে পারে তাহলে এখানে অবচয় লেখা নাই কেন? একটা বিষয় বলে রাখি, সেটি হচ্ছে স্থায়ী সম্পদ দৃশ্যমানও হতে পারে অদৃশ্যমানও হতে পারে। দৃশ্যমান স্থায়ী সম্পত্তির অবচয়কে অবচয় বলে। যেমন আসবাবপত্র দৃশ্যমান সম্পদ, সেজন্য আমরা লিখি আসবাবপত্রের অবচয়। যন্ত্রপাতি দৃশ্যমান সম্পদ, সেজন্য যন্ত্রপাতি হচ্ছে যন্ত্রপাতির মূল্য কমে গেলে তাকে অবচয় বলে। অফিস সরঞ্জামের অবচয় হয়, তাই না? কিন্তু সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, ইজারা সম্পত্তি এইগুলি কিন্তু অদৃশ্যমান স্থায়ী সম্পদ। তাহলে অদৃশ্যমান স্থায়ী সম্পত্তির অবচয়কে অবলোপন বলে। সেজন্য লেখা হয়েছে সুনামের অবলোপন, কারণ সুনাম একটি অদৃশ্যমান সম্পদ। তো এইটার জন্য জাবেদা কী করব? অবলোপনটা তো খরচ, সেজন্য জাবেদা করব অবলোপন খরচ হিসাব ডেবিট এই 20,000 টাকা। আর ক্রেডিটে কী হবে? নগদান হিসাব? না, নগদান হিসাব ক্রেডিট হবে না। অবলোপনও কিন্তু একটি অদৃশ্যমান, বিশেষ করে অস্পর্শনীয় বা আভ্যন্তরীণ লেনদেন হলো এটি একটি অনগদ লেনদেন। সেজন্য আমরা এই যার অবলোপন তার নাম ক্রেডিট করব, সুনাম হিসাব ক্রেডিট করব। টাকা হবে 20,000 টাকা। কেন সুনাম ক্রেডিট করলাম? সুনামের মূল্য কমে যাবে, সুনাম সম্পদ, কমে গেলে ক্রেডিট, সেজন্য সুনাম হিসাব ক্রেডিট। এখন যদি ইজারা সম্পত্তির অবলোপন লিখতাম, তাহলে লিখতাম অবলোপন খরচ ডেবিট ইজারা সম্পত্তি ক্রেডিট। যদি প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট এই ধরনের কোনো সম্পদের আমরা অবলোপন লিখতাম, তাহলে জাবেদা করতাম অবলোপন ডেবিট প্যাটেন্ট ক্রেডিট। ট্রেডমার্কের অবলোপন, তখন জাবেদা করব অবলোপন খরচ ডেবিট ট্রেডমার্ক ক্রেডিট। এগুলি আমরা মনে রাখব। ব্যাখ্যা লিখতে পারি সুনামের অবলোপন করা হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে স্থায়ী সম্পদ সংক্রান্ত যে সমস্ত লেনদেন রয়েছে, এই স্থায়ী সম্পদ সংক্রান্ত লেনদেন ক্রয় বিক্রয়ের জাবেদা কীভাবে করা যায় তা আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।